জাযাকাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইনভাইট করার জন্য জাযাকাল্লাহ, এবং আজকে যারা পার্টিসিপেট করতেছেন তাদের সবাইকে ওয়েলকাম। আমরা ইনশাআল্লাহ আজকের এই আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক যে গণ অভ্যুত্থান, যে পরিবর্তন, এই পরিবর্তনের কিছু প্রেক্ষাপট এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী দিনে আমরা বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেখানে কন্ট্রিবিউশন করতে পারি, আমরা এই পার্সপেক্টিভ সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমি যদি জাস্ট ব্রিফলি আমার আউটলাইন, যে এই আলোচনায় আমরা কোন কোন পয়েন্ট আনবো, আমি প্রথমে এই এই যে 15 বছরের ফ্যাসিস্ট শাসন রিজিম, যার এগেনস্টে দাঁড়িয়ে আমাদের এই গণ অভ্যুত্থান হয়েছে এবং আজকে আমরা একটা নতুন জায়গায় এসে দাঁড়িয়েছি, এই রিজিমের ফাউন্ডেশনস এবং এর মেকিং, যে কেন আমরা বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 1971 সালে, অনেক দিন হয়ে গেছে, এতদিন পরে আমরা কেন গণতন্ত্রের মধ্যে দিয়ে সামনে এগোতে পারলাম না এবং একটি ফ্যাসিস্ট রিজিম আমাদের সামনে দাঁড়িয়ে গেল, এই এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমে, এবং দেন আমরা যাব হচ্ছে যেই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ক্যারেক্টারিস্টিক্স, যে কিভাবে আমাদের তরুণ প্রজন্ম আমাদের সামনে আশার আলো হয়ে এই ফ্যাসিস্ট রিজিমকে পতনের জায়গায় নিয়ে গেল এবং আজকে একটি নতুন বাংলাদেশ গড়ার মতো অসাধারণ একটি মুহূর্ত আমাদেরকে উপহার দিতে পারলো। আমরা সেটি নিয়ে আলোচনা করব এবং তারপর আমরা বাংলাদেশকে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের আগামী দিনে যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি, যে সমস্ত ইডিওলজি এবং ফিলসফি আমাদের সামনে আমরা সেটিকে আলোচনা করব। আমরা কিছু স্ট্রাকচারাল রিফর্ম নিয়ে আলোচনা করব, আমরা কিছু কনস্টিটিউশনাল রিফর্ম নিয়ে আলোচনা করব এবং আমরা কিছু ইডিওলজিক্যাল রিফর্ম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো লেট স্টার্ট উইথ দ্য ফার্স্ট পয়েন্ট। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 2009-এর দিকে, তারপর আজকে 2024, এই 15 ইয়ার্স আমরা একটা ফ্যাসিস্ট রিজিমের মধ্য দিয়ে গিয়েছি। যদিও শুরু হয়েছে গণতান্ত্রিকভাবে, তারা একটি নির্বাচনের মধ্য দিয়ে আসছে, কিন্তু তারপর তারা কনস্টিটিউশনাল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা ছিল সেটিকে কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে দিয়েছে এবং তারপর তিনটা ইলেকশন এটিকে চুরি করেছে। তারা জাস্ট বিরোধী দল অংশগ্রহণ করে নাই, অথবা অংশগ্রহণ করলেও তাদেরকে গণতান্ত্রিক পরিবেশ তারা দেয় নাই এবং বিরোধী দলের উপর অত্যাচার এবং নির্যাতন করেছে। এবং এই যে 15 বছরের একটা ফ্যাসিস্ট রিজিম, এটাকে যদি আমরা মোর ক্রিটিক্যালি দেখি, তাহলে কিছু ফাউন্ডিং প্রিন্সিপালস পাবো, যে এই মূলনীতিগুলোর উপর দাঁড়িয়ে এই ফ্যাসিস্ট রিজিমটা তৈরি করা হয়েছে। তার প্রথম হলো যে আওয়ামী লীগ তার মোরাল লেজিটিমেসি তৈরি করেছে 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে, এবং এই চেতনাকে সামনে রেখে তারা বলতে চেয়েছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যার ফলে আরবান মিডল ক্লাস সহ বাংলাদেশের একটা লম্বা অংশ তাদেরকে স্বীকৃতি দিয়েছে, মোরাল সাপোর্ট দিয়েছে, এবং এই মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে তারা বাংলাদেশকে দুইটা ভাগে ভাগ করছে, যে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ। এবং যে সমস্ত রাজনৈতিক দল তাদের সাথে ডিসঅ্যাগ্রি করেছে, যাদের পলিটিক্যাল ইডিওলজি তাদের সাথে কন্ট্রাডিক্ট করে, তাদের সবাইকে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসাবে ট্যাগ করেছে এবং তাদের গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক অধিকারকে তারা হরণ করেছে। এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি ছিল আওয়ামী লীগের ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি। তো এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে একটা ইডিওলজি আমরা কিভাবে দেখি। একটা ইডিওলজিকে আমরা আইডেন্টিটির জায়গা থেকে দেখতে পারি অথবা ভ্যালুজের জায়গা থেকে দেখতে পারি। যেমন আমি যদি খুব সিম্পলি ইসলামের জায়গা থেকে বলি, যে হাউ উই ক্যান ডিফাইন দ্যাট সামবডি ইজ এ গুড মুসলিম, আমরা ডিফাইন করতে পারি ভ্যালুজের উপরে, যে একটা লোক মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, ঘুষ খায় না, নিয়মিত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, রোজা রাখে, হজ করে, আমরা বলতে পারি যে এই ব্যক্তি ভালো মুসলমান। তো এটা হচ্ছে তার ভ্যালু বেসড ডেফিনেশন। আমি আইডেন্টিটি বেসড ডেফিনেশন দিতে পারি, যে ওকে, কেউ যদি বাই বর্ন মুসলমান হয় তাহলে সে মুসলমান। এখন হচ্ছে যারা বাই বর্ন মুসলমানরা তারা সবাই হচ্ছে অমুসলিম, এবং আমি তার নাগরিক অধিকারকে কাটল করতে পারি। তা আমি ঠিক একইভাবে আমি যখন মুক্তিযুদ্ধের চেতনাকে ডিফাইন করি, তখন আমি এটাকে দুইভাবে ডিফাইন করতে পারি। একভাবে ডিফাইন যে এটা আসলে ভ্যালু বেসড। 1970 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। কাজে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে মুক্তিযুদ্ধ এবং তার যে কনসিকুয়েন্স, রাইট, 69, 70, 71 হয়েছে, এটি মূলত হয়েছে যে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র ছিল না বলে। তার ফলে আজকে আমরা যদি গণতান্ত্রিক চেতনার পক্ষে দাঁড়াই, মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়াই, তাহলে এটা মুক্তিযুদ্ধের চেতনা। এবং আমি যদি গণতান্ত্রিক অধিকারের বিপক্ষে দাঁড়াই, তাহলে আমি মুক্তিযুদ্ধের চেতনার এগেনস্টে গিয়ে দাঁড়িয়েছি।
তা আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে যে তারা এটাকে ভ্যালু বেসড ডিফাইন করে নাই, তারা হচ্ছে আইডেন্টিটি বেসড ডিফাইন করছে। তারা তারা দাবি করছে যেহেতু আওয়ামী লীগ 1971 সালে মুক্তিযুদ্ধ করছে, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন, কাজে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি এবং শেখ হাসিনা অ্যাজ এ পার্সন এই দেশে যা যা করবে তার সব কিছু মুক্তিযুদ্ধের চেতনা। সে যদি চুরি করে তাহলে চুরি করা মুক্তিযুদ্ধের চেতনা, সে যদি ভোট চুরি করে তাহলে ভোট চুরি করা মুক্তিযুদ্ধের চেতনা, এবং যারা আওয়ামী লীগের বিরোধিতা করবে তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। ইট ডাজন্ট ম্যাটার সে নিজে মুক্তিযুদ্ধ করছে কিনা। বিএনপির মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা আছে, জামাতের মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা আছে যারা ফার্স্ট হ্যান্ড মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার টু দেম। তারা ডিফাইন করছে যে আপনি যদি বিএনপি হন, আপনি যদি জামাত হন, আপনি যদি আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে দাঁড়ান, তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। তো এই যে ডেফিনেশন যেখানে ভ্যালু এবং এসেন্সকে তারা অস্বীকার করেছে এবং একটা আইডেন্টিটি বেসড ডেফিনেশনের মধ্য দিয়ে এই দেশকে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষকে ভাগ করেছে, দ্যাট ওয়াজ দেয়ার ফার্স্ট পয়েন্ট, যেটার মধ্য দিয়ে তারা তাদের মোরাল লেজিটিমেসি তৈরি করছে, প্রোপাগান্ডা করেছে, এবং এই দেশে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট গত 15 বছর যাবৎ তারা এখানে কন্টিনিউ করেছে। তারা ডিভাইড এবং রুল পলিসি অ্যাপ্লাই করছে। তারা সবার প্রথমে হলো জামাত ইসলামকে ভিকটিম করেছে, জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে তাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে। এবং এটা যখন জামাত ইসলামে অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে তখন বিএনপি এটা যথেষ্ট পরিমাণ প্রতিবাদ করে নাই, এই দেশের সাধারণ মানুষ যথেষ্ট পরিমাণ প্রতিবাদ করে নাই। তারা ভাবছে যে ওকে এটা জামাতের উপর দিয়ে যাইতেছে, দ্যাটস ফাইন, আমি তো সেফ আছি। কিন্তু আমরা দেখেছি যে এর কন্টিনিউশন কি হয়েছে, যখন জামাত ইসলামকে তারা উইক করছে তারপর তারা বিএনপিকে একই ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। বিএনপির সভা সমাবেশকে তারা জঙ্গিবাদ বলছে, বিএনপির সভা সমাবেশকে তারা মুক্তিযুদ্ধের বিরোধী বলছে, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের রোল নিয়ে তারা প্রশ্ন তুলেছে। সো তারা জামাতকে আইসোলেট করার পরে দ্য সেম প্রসিডিউর তারা বিএনপির উপর দিয়ে চালিয়েছে। এবং যখন বিএনপি তাদের অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছে, আপনি সরকার বিরোধিতা করছেন, আপনাকে বলা হয়েছে আপনি রাষ্ট্রবিরোধী। ঠিক একই জিনিস জামাতকে বলা হয়েছে, বিএনপিকে বলা হয়েছে। এবং ইভেন যখন বিএনপির নাগরিক অধিকারকে এই সরকার এইভাবে লিমিট করেছে, তখন আমরা আরবান মিডল ক্লাস, এই দেশের সাধারণ জনগণের একটা লম্বা অংশ তাতে বোদার ফিল করে নাই। তারা ভাবছে ওকে এটা বিএনপি জামাতের উপর দিয়ে যাইতেছে, কিন্তু আমার উপর দিয়ে তো যাইতেছে না। কিন্তু আমরা একটা সার্টেন সময় দেখেছি যে পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসাবে যখন জামাত উইক হয়েছে, পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসাবে যখন বিএনপি উইক হয়েছে, তখন এই সরকারের অত্যাচার এবং নির্যাতনের যে রেঞ্জ সেটা এই দেশের সাধারণ জনগণের উপর গিয়ে দাঁড়িয়েছে। যে কোনো সিম্পল নাগরিক যে এখানে রাজনীতির সাথে জড়িত না, সেই নাগরিকও যদি এখানে এসে সরকারের কোনো নীতির সমালোচনা করেছে, সরকার তাকে বিএনপি জামাত হিসেবে ট্যাগ করেছে, সরকার তাকে মুক্তিযুদ্ধের বিরোধী হিসেবে ট্যাগ করেছে। প্রচুর সেকুলার লোককে তারা মুক্তিযুদ্ধের বিরোধী এবং সরকার বিরোধী হিসেবে ট্যাগ করেছে। তো এখান থেকে আমাদের এটা শিক্ষা যে একটা রাজনীতিতে একটা রাজনৈতিক দল, আমি তার সাথে ডিসঅ্যাগ্রি করতে পারি, কিন্তু তার যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারের পক্ষে আমাকে দাঁড়াইতে হবে। দেন বিএনপির রাজনীতি আমি ডিসঅ্যাগ্রি করতে পারি, জামাতের রাজনীতি আমি ডিসঅ্যাগ্রি করতে পারি, কিন্তু একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির অপারেট করার যে রাইট, একটা রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের অপারেট করার যে রাইট, এই রাইটের পক্ষে দাঁড়ানোটা আমার নাগরিক কর্তব্য। এটা বিএনপির একার রাইট না, এটা জামাতের একার রাইট না, এটা নাগরিক হিসাবে আমাদের সবার রাইট। এবং আজকে যদি জামাত ইসলামের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয় এই সমাজে, আজকে যদি বিএনপির গণতান্ত্রিক অধিকার শূন্য হয় এই সমাজে, তাহলে আগামীকালকে নাগরিক হিসাবে আমার গণতান্ত্রিক অধিকার এখানে থাকবে না। সো দিস প্লেন অ্যান্ড সিম্পল। গত 15 ইয়ার্স এটা আমাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে এই এক্সপেরিয়েন্স দেখিয়ে দিয়েছে যে সমাজের একটা অংশ যদি সেলেক্টিভলি ভিকটিম হয় এবং আমি যদি তার বিপক্ষে না দাঁড়াই, তাহলে পরে আর কিছুদিন পরে আমি নিজেও এই অপ্রেসিভ রিজিমের ভিকটিম হব। তো আওয়ামী লীগ শুরু করেছে মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে, তারপর সে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ এবং বিপক্ষ হিসাবে এই দেশকে ডিভাইড করেছে, তারপর সে জামাত বিএনপিকে এক এক করে ভিকটিম করেছে। এবং এর মধ্য দিয়ে আমরা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যে রাষ্ট্র একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, এটা কোনো নাগরিকের গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না। এবং সবচেয়ে যেটা আনফর্চুনেট, যে রাষ্ট্রের নির্বাহী বিভাগ যেটা পলিটিক্যাল পার্টি চালায়, সেখানে ম্যাল প্র্যাকটিস কিছুটা হইতে পারে। কিন্তু আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আমরা এটাকে ব্যালেন্স করতে চাই জুডিশিয়ারির মধ্য দিয়ে, যে একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকবে এবং সেই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আমরা দেখব যে বিচার বিভাগ সরকারের নির্বাহী বিভাগকে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্টেবল করতেছে এবং তার ফলে একটা ব্যালেন্স থাকতেছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখেছি যে আমাদের জুডিশিয়ারি প্রচণ্ড পরিমাণ কম্প্রোমাইজড হয়েছে। সরকার বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিতেছে, কোর্টে যাইতেছে এবং কোর্টের বিচারকরা সেই মামলায় জামিন দিতেছে না, তাদেরকে রিমান্ডে পাঠাইতেছে। দে ডোন্ট সি দ্য মেরিট, তারা চেকই করে না এই মামলাগুলোর মেরিট আছে কি নাই। তো এরকম একটা কম্প্রোমাইজ জুডিশিয়ারি যখন থাকে, তখন সেখানে গণতন্ত্র খুব বেশি দূর পর্যন্ত আগাইতে পারে না। এবং আরবান মিডল ক্লাসের যেই মোরাল কম্পাস, সেইখানে আমরা কখনোই নাগরিক অধিকারের জায়গা থেকে
এই কথাটা স্পষ্টভাবে বাংলাদেশে বলতে পারি নাই যে ঠিক আছে এই রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করি না, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু এই রাজনৈতিক দলের রাজনীতি করার যে অধিকার সেটা এই দেশের সকল মানুষের গণতান্ত্রিক অধিকারের সাথে জড়িত। এই যে একটা মোরালি কম্প্রোমাইজড পজিশনে গিয়ে আমাদের আরবান মিডল ক্লাস দাঁড়াইছে বাংলাদেশে, সেই কম্প্রোমাইজড পজিশনের আউটপুট হলো আওয়ামী লীগের এই 15 বছরের ফ্যাসিস্ট শাসন। কাজে আমরা যদি আগামী দিনে এই ফ্যাসিস্ট শাসনে আর ফেরত যাইতে না চাই, আমরা যদি মনে করি যে আর কোনো রাজনৈতিক দল এইরকম একটা অগণতান্ত্রিক এবং পুলিশি ফ্যাসিস্ট স্টেট তৈরি করবে না, তাহলে আমাদের এই প্রত্যেকটা পয়েন্টকে উপলব্ধি করতে হবে এবং আগামী দিনে আমাদের যে নাগরিক অ্যাক্টিভিজম সেই জায়গাটাতে এই একই কম্প্রোমাইজের মধ্যে আমাদের আর যাওয়া যাবে না। সো দ্যাটস দ্য লেসন ফ্রম দিস অ্যানালাইসিস। এখন আমরা যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের দিকে তাকাই, এই গণ অভ্যুত্থানের একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হলো যে এই গণ অভ্যুত্থান হয়েছে আমাদের ইয়াং জেনারেশনের মাধ্যমে। ইটস বাই দ্য ইয়ুথ পিপল, বাট ইটস নট অনলি ফর দ্য ইয়ুথ পিপল, ইটস ফর দ্য কান্ট্রি, ফর এভরিবডি। ইট ওয়াজ বাই দ্য ইয়ুথ পিপল। এইখানে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিতেছি শুধুমাত্র জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময়ে যারা নিহত হয়েছে, যারা পুলিশের গুলিতে এবং বিভিন্ন ধরনের ভায়োলেন্সে নিহত হয়েছে তাদের অন দ্য লেফট হ্যান্ড সাইড আপনি ক্লিয়ারলি দেখবেন যে তাদের মেজরিটির বয়স হচ্ছে 30-এর নিচে। সো দিস ইজ কমপ্লিটলি আ নিউ স্ট্যাটিস্টিক অ্যান্ড দিস ইজ ফ্যান্টাস্টিক যে এই ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে যারা মূলত রাজপথে সাহস নিয়ে দাঁড়িয়েছে, এই আন্দোলন এবং সংগ্রাম করেছে, তারা আমাদের তরুণ প্রজন্ম, তারা একটা লম্বা সময় এই দেশে থাকবে ইনশাআল্লাহ এবং আগামী দিনে তারা এই দেশকে নেতৃত্ব দিবে। সো মোর দ্যান 70% পিপল হলো 30-এর নিচে এবং 11 থেকে 20, রাইট, ভেরি ভেরি ইয়াং পিপল, হাই স্কুল যাচ্ছে, জাস্ট কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার। সো দিস ইয়াং পিপল অ্যাকচুয়ালি কেম টু দ্য স্ট্রিট এবং মোর দ্যান 70% পিপল যারা আমাদের শহীদ হয়েছে তাদের মধ্যে, তার মানে আন্দোলন যারা করেছে ইট উইল বি দ্য সিমিলার স্ট্যাটিস্টিক্স। সেকেন্ড ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স হইল যে আমরা যদি দেখি এই আন্দোলনে যারা আমাদের শহীদ হয়েছে তাদের প্রফেশন ওয়াইজ অন দ্য রাইট হ্যান্ড সাইড, তাহলে আপনি দেখবেন যে মোর দ্যান 50% হচ্ছে ছাত্র। এই আন্দোলন শুরু করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বাট এইখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হলো যে বাকি 50% হচ্ছে বিভিন্ন পেশার মানুষ। এর মধ্যে শ্রমিক শ্রেণীর মানুষ আছে, প্রফেশনাল আছে, গার্মেন্টস ওয়ার্কার আছে, রাজমিস্ত্রি আছে, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। কাজে এই আন্দোলন যতখানি ছাত্রদের ছিল, এই আন্দোলন তার সমান হলো জনতার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে রাজপথে নেমে এসছে এবং তারা সবাই ইয়াং পিপল। কাজে আগামী দিনে আমরা যখন এই গণ অভ্যুত্থানের চরিত্র এবং এই গণ অভ্যুত্থানের আদর্শ এবং চেতনা নিয়ে আমরা আলোচনা করব, তখন এটা আমাদের মনে রাখতে হবে যে এই গণ অভ্যুত্থান যতখানি ছাত্রদের ছিল, এই গণ অভ্যুত্থান ততখানি জনগণের, ততখানি জনতার। এই গণ অভ্যুত্থান হলো বাংলাদেশের সবার, বাংলাদেশের নতুন প্রজন্মের, এবং এই প্রজন্মের কমিটমেন্ট হলো যে তারা আগামী দিনে এমন একটা বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ, যে বাংলাদেশ, আমরা যে বাংলাদেশে বড় হয়েছি, আমাদের কৈশোরে আমরা যে বাংলাদেশের চাইতে বড় হয়েছি, সেই বাংলাদেশের চাইতে তারা একটা বেটার বাংলাদেশ তৈরি করবে ইনশাআল্লাহ। জুলাইয়ের গণ অভ্যুত্থান প্রথমে শুরু হয়েছে কোটা রিফরমেশনের দাবির মধ্য দিয়া, যে সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ছিল, যেটি এর আগে 2018 সালের আন্দোলনের মধ্য দিয়ে একবার বাতিল হয়েছে, সরকার সেটিকে আবার ফিরিয়ে আনতে চেয়েছে এবং তার বিপক্ষে আন্দোলন শুরু হয়েছে। তারপরে এই আন্দোলন একটি পর্যায়ে সরকারের অত্যাচার এবং নির্যাতনের কারণে নির্বিচারে গুলি করে আমাদের ভাইদের হত্যা করার যেই সিনারিও আমরা রাজপথে দেখেছি, তার প্রতিবাদে ছাত্র এবং জনতা সরকারের রেজিগনেশন চেয়েছে, সরকারের পদত্যাগ চেয়েছে এবং তার মধ্য দিয়ে এই সরকারের পদত্যাগ হয়েছে। এবং এখন আমরা যে স্টেজে আছি সেটি হচ্ছে আমরা এই দেশকে রিবিল্ড করতে চাই, আমরা বাংলাদেশকে নতুন করে তৈরি করতে চাই। তাহলে আমরা কোটা রিফরমেশন দিয়ে শুরু করেছি, আমরা এরপর সরকারের পতনে গিয়েছি এবং আমরা এখন বাংলাদেশকে নতুন করে তৈরি করতে চাই। এই আন্দোলনের দুইটা ফান্ডামেন্টাল পয়েন্ট ছিল। একটা ফান্ডামেন্টাল পয়েন্ট হলো মেরিটোক্রেসি, যে আমরা যোগ্যতা ভিত্তিক সরকারি চাকরি এবং দেশের সকল জায়গায় যোগ্যতা সম্পন্ন লোকদের নিয়োগ চাই, এবং যাদের যেই পজিশনের জন্য কোয়ালিটি আছে, ইররেসপেক্টিভ অফ হিজ পলিটিক্যাল আইডেন্টিটি, ইররেসপেক্টিভ অফ ওয়ার হি ইজ কামিং ফ্রম, আমরা তাকে বাংলাদেশের নাগরিক হইলে সেই পদের জন্য উপযুক্ত এবং সে তার যোগ্যতার সমানুপাতিকভাবে সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাবে। এটি ছিল এই আন্দোলনের মূল বৈশিষ্ট্য। এবং এই আন্দোলনের পথের মধ্যে দাঁড়িয়ে আমরা খুব স্ট্রংলি একটা জিনিসকে রিজেক্ট করতে পেরেছি, সেটি হলো আওয়ামী লীগ যেই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের মধ্য দিয়ে এক ধরনের এক্সক্লুশনের রাজনীতি করেছে, যে আমি যারা পছন্দ করি না তারে ট্যাগ দিব এবং ট্যাগ দেওয়ার পরে তার নাগরিক অধিকারের প্রশ্ন আমি ইগনোর করতে পারি। এই যে বিভাজনের রাজনীতি,
এই যে ট্যাগের যে কালচার বাংলাদেশের সমাজে আওয়ামী লীগ গত 15 বছর চর্চা করেছে, আমরা সেই বিভাজন এবং ট্যাগের রাজনীতি থেকে বের হয়ে আসতে চেয়েছি এবং আমরা স্পষ্টভাবে আমাদের এই আন্দোলনের মধ্যে এটাকে রিজেক্ট করেছি। আপনারা খেয়াল করে দেখেছেন যে ছাত্ররা যখন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার হিসাবে আইডেন্টিফাই করেছেন। তারা স্লোগান দিয়েছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানের মধ্য দিয়ে তারা বলছে যে এই বিভাজনের রাজনীতি বাংলাদেশে আর চলবে না আগামী দিনে, বরং বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে প্রত্যেককে ন্যায় ভিত্তিক তার ইনসাফের প্রশ্ন তার নাগরিক অধিকারের মধ্য দিয়ে তুলতে পারবেন এই দেশে। এবং আজকে এই গণ অভ্যুত্থানের মধ্যে দাঁড়িয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের দেশকে আমরা কিভাবে রিবিল্ড করতে পারি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই ছাত্র জনতার আন্দোলন যখন কোটা রিফরমেশন চেয়েছে, এই দাবিতে আমাদের এক ধরনের কনসেনসাস হয়েছে, আমরা সবাই অ্যাগ্রি করছি ওকে এখন আমাদের কোটা রিফরমেশন প্রয়োজন। তারপর যখন সরকার নির্বিচারে গুলি করে আমাদের ভাইদেরকে মেরেছে রাজপথে, তখন আমরা সরকারের পদত্যাগ চেয়েছি। এই সরকারের পদত্যাগ চাওয়ার যে দাবি, এই দাবির সাথে ওই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই এটার সাথে একমত হয়েছেন। এইখানেও আমাদের একটা জেনারেল কনসেনসাস তৈরি হয়েছে। কিন্তু আজকের পরের যে পয়েন্ট, যে আমরা দেশকে কিভাবে রিবিল্ড করব, কোন আদর্শের উপরে করব, কোন পদ্ধতির উপরে করব, এই জায়গাতে কিন্তু যেই রাজনৈতিক প্রক্রিয়া, সেই রাজনৈতিক প্রক্রিয়ার ব্যাপারে আমাদের সমাজে ব্যাপক আলাপ আলোচনা হয় নাই। এই আন্দোলন চলাকালীন সময় হয় নাই, আন্দোলন চলাকালীন সময়ের আগে হয় নাই। কাজে এখানে আমাদের মত পার্থক্য আছে, একজন আরেকজনের সাথে দ্বিমত করবে। কাজে আমাদের একটা নতুন পলিটিক্যাল প্রসেস তৈরি করতে হবে, যে এখানে সবার পার্টিসিপেশন থাকবে, সবাই একজন আরেকজনের সাথে কথা বলবে এবং এই কথা বলার মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক প্রক্রিয়ার দিকে আমরা এগিয়ে যাব। আমরা যদি অ্যাজিউম করি যে ঠিক আছে আমি এখন ক্ষমতায় আছি অথবা আমার হাতে পাওয়ার আছে, আমার যেটা চিন্তা এবং বিশ্বাস সেটাই হলো এই জুলাই গণ অভ্যুত্থানের চিন্তা এবং বিশ্বাস, এবং এটা যদি আমি বাকি মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি, তাহলে কিন্তু এই পলিটিক্যাল প্রসেস আবার আগের মতো একটা ফ্যাসিবাদী জায়গায় গিয়ে দাঁড়াবে। সো এই জায়গায় আমাদেরকে ক্লিয়ার হইতে হবে যে আমরা কয়েকটা জিনিসকে স্পষ্টভাবে রিজেক্ট করেছি। আমরা বিভাজনের রাজনীতিকে রিজেক্ট করেছি, আমরা এক্সক্লুশনের রাজনীতিকে রিজেক্ট করেছি। আগামী দিনে যে রাজনীতি সেটা ইনক্লুসিভ হইতে হবে, কিন্তু এই ইনক্লুসিভ রাজনীতি এখন সামনের দিকে কিভাবে আগাবে সেটি নিয়ে আমাদের একটা নতুন রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করতে হবে, এবং সেই রাজনৈতিক প্রক্রিয়া গণতান্ত্রিক হইতে হবে। সেই রাজনৈতিক প্রক্রিয়ায় সবার পার্টিসিপেশন থাকতে হবে। এই রাজনৈতিক প্রক্রিয়া যদি আমরা এক্সক্লুড করি অথবা আমার মতামত অন্যদের উপর আমি চাপিয়ে দেই, তাহলে কিন্তু আমরা আবার সেই একই সাইকেলের মধ্যে পড়ব এবং একই রাজনৈতিক প্রবলেমের মধ্যে পড়ব। তো এখন আগামী দিনে আমরা বাংলাদেশকে কিভাবে বিল্ড আপ করতে পারি সেই জায়গায় আমি কিছু আলোচনা করব। অফকোর্স দ্যাট উইল বি মাই পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, মাই পার্সোনাল ভিউ। সবার এটাকে অ্যাগ্রি করতে হবে, নট নেসেসারি। এটা নিয়ে আমরা সমাজে আরও বেশি আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি শুরু করব দুইটা গ্র্যান্ড রুল দিয়ে, যে এই দুইটা জায়গায় আমাদের সকল নাগরিকের একমত হইতে হবে। প্রথম হলো যে দেশের নাগরিক হিসাবে আমার যে কনস্টিটিউশনাল রাইট আছে, আমাদের যে নাগরিক অধিকার আছে, এই নাগরিক অধিকার এটা আনকম্প্রোমাইজড। এটাকে কোনো অবস্থায় কোনো কন্ডিশনে কম্প্রোমাইজ করা যাবে না। এটা আমার রাজনৈতিক আইডেন্টিটির উপরে, আমার অ্যাক্টিভিজমের উপরে, ইভেন আমার অপরাধের উপরে কম্প্রোমাইজ করা যাবে না। বাংলাদেশ রাষ্ট্রের কোনো নাগরিক যদি ফৌজদারি অপরাধ করে, তাহলে প্রপার জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে তার বিচার হবে, কিন্তু আপনি তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করতে পারবেন না। তার যে কনস্টিটিউশনাল রাইট, তার যে সম্মান, সে যে রাষ্ট্রের নাগরিক, এইটাকে আমি কোথাও কম্প্রোমাইজ করতে পারবো না। এই জায়গায় আমাদেরকে আনকন্ডিশনাল দাঁড়াইতে হবে, এবং এটা ইভেন আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। যে অপরাধ করছে তার বিচার হবে, কিন্তু আপনি তার কনস্টিটিউশনাল অধিকারের প্রশ্ন বলতে পারবেন না যে তুমি সেকেন্ড ক্লাস নাগরিক, তুমি থার্ড ক্লাস নাগরিক, এই দেশে তোমার জায়গা নাই। এই যে রেটরিক আমরা সাধারণত রাজনীতিতে ব্যবহার করে আসছি, আজকে এই রেটরিকের বিয়ন্ডে গিয়ে দাঁড়ানোর সময় হয়েছে, এবং আমাদেরকে এই রেটরিক বাদ দিতে হবে। সেকেন্ড হলো যে কোনো গ্রুপের, কোনো দলের, আমাদের নাগরিকদের কোনো অংশের যদি নাগরিক অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হয়, তার উপরে যদি ইনজাস্টিস হয়, তাইলে পরে সেই ইনজাস্টিসের ব্যাপারে নাগরিক যে অধিকার চর্চা, সেই জায়গা থেকে আমার এটাকে প্রতিবাদ করতে হবে। এই রাজনৈতিক দল আমার পছন্দের রাজনৈতিক হওয়া জরুরি না, এই ব্যক্তি আমার পছন্দের ব্যক্তি হওয়া জরুরি না, কিন্তু সে যদি বাংলাদেশের নাগরিক হয়, তার উপর যদি জুলুম হয়, তাহলে আমি তার ইনসাফের পক্ষে, এবং তার এই রাইট আমার রাইট, তার এই অধিকার আমার অধিকার, আমি তার নিজের ইস্যু বলে এটাকে আমি তার পক্ষে দাঁড়াবো। এবং দ্বিতীয়ত হলো, যেই রাজনৈতিক দলকে আমি পছন্দ করি না কেন, যেই ব্যক্তি, গ্রুপ বা গোষ্ঠীকে আমি পছন্দ করি না কেন, যদি সে অন্যায় করে, যদি সে জুলুম করে, তাহলে কেবলমাত্র আমি তার রাজনৈতিক দলকে পছন্দ করি বলে তার জুলুমকে আমি ফ্রি পাস দিয়ে দিব, এটা যেন না হয়। দেখেন আজকে বাংলাদেশে এই যে 15 বছরের যে ফ্যাসিস্ট জুলুম, এটা এই কারণে লম্বা সময় এখানে থাকতে পারছে, কারণ আরবান মিডল ক্লাসের একটা লম্বা অংশ তার চেতনার কারণে, তার কালচারাল আইডেন্টিটির কারণে, তার দলীয় যেই পক্ষপাতিত্ব সেটার কারণে
তারা আওয়ামী লীগকে একটা ফ্রি পাস দিচ্ছে। তারা বলছে ইটস ওকে, সে যা করে আমি তাকে জবাবদিহির মধ্যে আনবো না। আগামী দিনে আমাদের এই কালচার চেঞ্জ করতে হবে। ইটস ওকে, আমি বিএনপি সাপোর্ট করি, কিন্তু বিএনপি যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে হবে। আমি জামাত ইসলাম সাপোর্ট করি, কিন্তু জামাত ইসলাম যদি অন্যায় করে আমার তার প্রতিবাদ করতে হবে। ঠিক আছে, আমি একসময় মুক্তিযুদ্ধের কারণে আওয়ামী লীগকে সাপোর্ট করতাম, কিন্তু আজকে এই 15 বছরের আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন, এই যে রক্তপাত, এই যে অন্যায়, এই যে স্বৈরাচার, এরপরে আমি আওয়ামী লীগের উপর থেকে আমার আমার মোরাল সাপোর্ট আমি উইথড্র করলাম। এই মোরাল পজিশনে আমাদের নাগরিককে যাইতে হবে। যদি একটা দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক তার মোরাল পজিশনকে কম্প্রোমাইজ করে ফেলে এবং এই মোরালিটিগুলো নাগরিক পরিসরে দ্বারা চর্চা না করে, তাহলে এই দেশে আবার নতুন কেউ শেখ হাসিনা হবে, এদেশে আবার নতুন কেউ আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন তৈরি করবে। কাজে আমরা যদি চাই যে আমাদের সন্তানরা এই নাইটমেয়ারের মধ্যে দিয়ে আবার যাবে না, রাস্তা দিয়ে হাইটে গেলে পুলিশ তার মোবাইল চেক করবে না, রাতের বেলা তারা উঠায় লয়ে যায় গুম করবে না, আমি যদি রাস্তায় আমার মত প্রকাশের স্বাধীনতার জন্য যাই, পরের দিন পুলিশ এসে আমাকে তুলে লয়ে যাবে না, আমাকে আয়না ঘরে আটকায় রাখবে না, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাগরিক অধিকারের জায়গা থেকে যেই রাজনৈতিক দলকে আমি পছন্দ করি, সেই রাজনৈতিক দল যখন অন্যায় করবে তার প্রতিবাদ করতে হবে। এবং যে রাজনৈতিক দলকে আমি পছন্দ করি না, তার নাগরিকেরা, তার অ্যাক্টিভিস্টরা যখন অন্যায় এবং জুলুমের শিকার হবে, তখন তার নাগরিক অধিকারের পক্ষে আমাকে দাঁড়াইতে হবে। এই ক্রস পার্টি গিয়ে আমরা যদি আমাদের মোরাল প্র্যাকটিস না করতে পারি, তাইলে পরে কিন্তু আমরা একটা বেটার রাজনৈতিক সিস্টেম তৈরি করতে পারবো না। সো দোজ টু আর দ্য গ্র্যান্ড রুলস, যেখানে আজকে আমাদেরকে দাঁড়াইতে হবে। এরপরে আমাদের কিছু শর্ট টার্ম কাজ আছে, কিছু লং টার্ম কাজ আছে। প্রথম শর্ট টার্ম কাজ হলো এই গত 15 বছরে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকার যে অন্যায়, অত্যাচার এবং নির্যাতন করেছে, তার একটি বিচার হইতে হবে। আমরা বিচারের প্রশ্ন ইগনোর করতে পারবো না। তাদের বিচার যদি আমরা প্রপারলি না করি, তাহলে বাংলাদেশকে আমরা এই ফ্যাসিবাদের বিয়ন্ডে একটা ন্যায়পরায়ণ বাংলাদেশ রাষ্ট্রে গিয়ে দাঁড় করাইতে পারবো না। কিন্তু যে বিচার হবে সেটা ন্যায় বিচার হইতে হবে। এখানে অন্যায়ভাবে প্রতিশোধ স্পৃহা থেকে এই বিচার যেন না হয়। এবং এই ন্যায় বিচার প্রক্রিয়ার জন্য সরকারের খুব দ্রুত একটা সেপারেট কমিশন করা দরকার। এখন যেভাবে মামলা হইতেছে, যে যেখানে ইচ্ছা একটা মামলা দিয়ে দিতেছে, মামলায় যারে খুশি তারে হচ্ছে আসামি করে দিতেছে, পুলিশ তারে ধরে নিয়ে যাচ্ছে, কোর্টে উঠানোর সময় একটা হট্টগোল হইতেছে, লোকেরা যায় জুতা মারতেছে, ডিম মারতেছে। দিস ইজ নট এ ডেমোক্রেটিক প্রসেস, দিস ইজ নট এ সিভিলাইজড ডেমোক্রেটিক প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যাওয়া উচিত না। সরকারের অবিলম্বে একটা সেপারেট কমিশন করে তাদের বিচারের ব্যবস্থা করা উচিত, যেখানে মামলাগুলো প্রপারলি স্ক্রুটিনি করবে, প্রপারলি ভেরিফাই করবে, এবং যে যেটার জন্য অপরাধী তাকে তার জন্য প্রপার জুডিশিয়াল সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। এই বিচার আমাদের কয়েকটা পর্যায়ে হওয়া উচিত। প্রথম পর্যায় হলো যে আওয়ামী লীগের লাস্ট 3টা ইলেকশন তারা চুরি করছে, চুরি করে তারা ক্ষমতায় আসছে। এই 3টা ইলেকশনে যারা গভর্নমেন্টে ছিল, যারা আওয়ামী লীগের মন্ত্রী পরিষদে ছিল, সরকারের অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ছিল, এবং আওয়ামী লীগের যারা টপ লিডারশিপ ছিল পার্টির, তাদের সবাইকে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আনতে হবে, যাতে করে বাংলাদেশে এই ফ্যাসিজম আর ফেরত না আসে। পুলিশ, জুডিশিয়ারি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্ত লোকেরা কম্প্রোমাইজড হয়েছে এবং সরকারের অন্যায় আদেশ শুনে রাস্তায় গুলি করছে, মানুষকে নির্যাতনের শিকার করছে বা ইনসাফ ভায়োলেট করছে, সে সমস্ত লোকদেরকে আমাদেরকে বিচারের মধ্যে আনতে হবে। এবং এই গত 15 বছরে যারা করাপশন করছে, হাজার হাজার কোটি টাকা চুরি করছে, বাংলাদেশের ট্যাক্সের টাকা, বাংলাদেশের জনগণের টাকা, এই ফ্রি করাপশন মডেলের মধ্যে দিয়ে যারা বড়লোক হয়েছে, তাদেরকে একটা দুর্নীতি দমন অভিযানের মধ্য দিয়ে সঠিকভাবে বিচারের মধ্যে আনতে হবে। এই বিচার প্রক্রিয়া যদি আমরা প্রপারলি না করতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই এই সিস্টেম থেকে একটা বেটার সিস্টেমে আমরা যাইতে পারবো না। সো দ্যাটস পয়েন্ট নাম্বার 1, আমাদের আগামী দিনে যা যা করতে হবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমাদের একটা স্ট্রাকচারাল রিকনস্ট্রাকশন করতে হবে। এটা শুরু করতে হবে পুলিশ, জুডিশিয়াল এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে। আমরা দেখেছি যে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট কমপ্লিটলি ফেল করছে। তারা যেভাবে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে, আজকে যখন আওয়ামী লীগ সরকার পতন হলো, তখন আমরা দেখেছি যে পুলিশ তার জায়গায় দাঁড়িয়ে কাজ করতে পারেনি, তার অন্যায়ের খেসারত তাকে এভাবে দিতে হচ্ছে। কিন্তু আমরা যদি একটা ভালো সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই, তাহলে আমাদের একটা ভালো পুলিশ ডিপার্টমেন্ট লাগবে। তো এই সরকারের ইমিডিয়েট যে সমস্ত প্রায়োরিটি, তার মধ্যে হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টকে রিকনস্ট্রাকশন করা, বিচার ব্যবস্থাকে রিকনস্ট্রাকশন করা। যে সমস্ত বিচারক ন্যায় বিচার করতে পারেন নাই, কম্প্রোমাইজড হয়েছেন, আওয়ামী লীগের পক্ষে হইয়া তারা হচ্ছে দলীয় রায় দিচ্ছেন, দেশের বিচার ব্যবস্থায় বসে তাদেরকে বিচার বিভাগ থেকে সরাই দিতে হবে এবং বিচার বিভাগে নতুন কোয়ালিফাইড এবং মোরাল পিপলদেরকে এখানে আনতে হবে। দেখেন, বিচার বিভাগ হচ্ছে একটা দেশের সবচাইতে বড় জিনিস। যে মডার্ন ডেমোক্রেটিক সিস্টেমে আমরা অ্যাডমিনিস্ট্রেশন এবং জুডিশিয়ারি এই দুইটা সেপারেট থাকে, যে কারণে জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকাউন্টেবল করতে পারে। সে যদি অন্যায় করে, তাইলে যেন জুডিশিয়ারিতে গেলে পরে তার জবাবদিহিতা করতে হয়। কিন্তু আমরা খুব সারপ্রাইজিংলি দেখছি যে আমাদের বিচারকরা বিচার বিভাগে বসে এমন সব রায় দিচ্ছেন, যেগুলো দেখলে আপনার কাছে মনে হবে যেন সরকার যেগুলো ফরমায়েশি করছে তারা সেই সমস্ত রায় দিচ্ছে। তো আপনার যদি মেরুদণ্ড না থাকে, তাহলে বিচার বিভাগে আসেন না রে ভাই, আপনার তো প্রয়োজন নাই, তাই না? আপনি যদি সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগকে জবাবদিহিতা না করতে পারেন,
যে সমস্ত মানুষ সরকারের জুলুমের শিকার হয়ে আপনার সামনে গিয়ে দাঁড়ায়, তাদেরকে যদি ন্যায় বিচার দিতে না পারেন, তাহলে তো আপনার জুডিশিয়ারিতে বসাই উচিত না, তাই না? আপনি রিটায়ার করে চলে যান এখান থেকে। যে একটা দেশের ন্যায় বিচারের চেয়ারে বসে আপনি যদি মানুষের জন্য ইনসাফ দিতে না পারেন, তাহলে উই ডোন্ট নিড ইউ। কাজে আমাদের জুডিশিয়ারিতে এখন এরকম লোককে নিয়োগ দিতে হবে যাদের মেরুদণ্ড আছে, যাদের সাহস আছে, যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগকে এখানে অ্যাকাউন্টেবল করতে পারবে এবং মানুষের জন্য ন্যায় বিচার দিতে পারবে। এবং দ্য সেম থিং আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এই রিফরমেশনের মধ্যে আমাদেরকে যাইতে হবে। সরকারকে একটা ইকোনমিক পলিসিতে যাইতে হবে যেখানে স্মল বিজনেস ফ্রেন্ডলি। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এটা মনে করি যে ইটস ওকে, মেরিটোক্রাসি থাকবে, সমাজের সবচেয়ে কোয়ালিফাইড পিপল তারা ভালো করবে, কিন্তু সমাজ তো শুধু মোস্ট কোয়ালিফাইড পিপল দিয়ে তৈরি না। এই সমাজের মধ্যে প্রচুর মানুষজন আছে, তাদের সবার জন্য আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একটা সমাজে সাধারণত টপ 5% অলওয়েজ ভালো থাকে। আপনি যদি ইভেন একটা করাপ্ট সিস্টেম দেন, সেখানেও টপ 5% ভালো থাকবে, স্পেশালি এখন গ্লোবাল ইকোনমি যেই জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু একটা সমাজের অর্থনৈতিক টার্গেট শুধু তার টপ 5 অথবা 10% পিপলের স্বার্থের প্রশ্ন না, এটা মেজরিটি মানুষের স্বার্থের প্রশ্ন। এবং সেটা আমরা তখনই করতে পারবো যখন আমরা এরকম একটা ইকোনমিক পলিসি নিব যেখানে ইকোনমিক পলিসিটা স্মল বিজনেস ফ্রেন্ডলি হবে। লট অফ পিপল ক্যান কাম হিয়ার অ্যান্ড ওয়ার্ক, এবং এই ওয়ার্কের মধ্যে দিয়ে তারা একটা ডিসেন্ট এবং রিজনেবল লাইফ তৈরি করতে পারবে। তো আমাদের খুব কুইকলি এটা চিন্তা করতে হবে যে আমরা কীভাবে এই ইকোনমিক পলিসিটাকে এই জায়গায় নিতে পারি। এবং করাপশন ফ্রি হইতে হবে, যে সরকারের বিভিন্ন জায়গাতে আমরা যদি করাপশনকে মিনিমাইজ করে আনতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির সামনের দিকে অনেক দূর পর্যন্ত যাবে। উই হ্যাভ এ ভেরি ফাস্ট ইয়াং পিপল, এরা হার্ড ওয়ার্কিং, এরা কোয়ালিফাইড। আমরা যদি একটা করাপশন ফ্রি বেটার এনভায়রনমেন্ট দিতে পারি, তাহলে বাংলাদেশ উইদিন ভেরি শর্ট টাইম এটা একটা ডেভেলপ কান্ট্রিতে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং সরকারের সকল জায়গায় আমাদের মেরিটোক্রাসিকে হচ্ছে আমাদেরকে সামনের দিকে আগায় নিয়ে আসতে হবে। দ্য মোস্ট কোয়ালিফাইড পিপল শুড বি অ্যাপয়েন্টেড তার রেসপেক্টিভ পজিশনে। এবং কোনো ব্যক্তির যদি যোগ্যতা থাকে, তাহলে তার রাজনৈতিক আইডেন্টিটির কারণে গত সময়ে আমরা যেই কালচার দেখেছি যে ঠিক আছে, সে আমার রাজনৈতিক লোক না, এই জন্য আমি তাকে সাইড করে দিলাম, এই কালচার যেন বাংলাদেশে আমরা আর কন্টিনিউ না করি। এই স্ট্রাকচারাল রিফরমেশন, যেটা ইমিডিয়েট রিফরমেশনের সরকারকে করা উচিত। এরপর আমাদের কনস্টিটিউশনাল রিফরমেশনে যাইতে হবে। কনস্টিটিউশনাল রিফরমেশনে আমাদের অনেকগুলো বড় বড় পয়েন্ট আছে। তার মধ্যে একটা বড় পয়েন্ট হচ্ছে যে কীভাবে এই দেশে নির্বাচন হবে। 91 আমরা যখন গণতন্ত্রে আসলাম, এরশাদের সামরিক স্বৈরাচারী শাসনের পরে, তো সেখানে আমাদের যেটা আনফর্চুনেট ডেভেলপমেন্ট হলো, সেটা হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা স্মুথ করতে পারি নাই। যে ঠিক আছে, এক সরকারের সময় শেষ, তারপরে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ ডিসাইড করবে যে এরপরে কে ক্ষমতায় আসবে। এই ডিসাইডের যে ডিসিশনটা, এটা আমরা প্রপারলি নিতে পারি নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো ইন্টারফেয়ার করার চেষ্টা করছে, এবং ফাইনালি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাদ দিয়ে দিল। আমাদের নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চিন্তা করতে হবে, যে এই একটা ইন্টারিম গভর্নমেন্ট লাগবে, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে, আমরা যেই নামেই দিই, কিন্তু এর ফরম্যাট কীভাবে হবে এটা আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। সাবেক প্রধান বিচারপতিদেরকে নিয়ে এর আগে যে কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্ম ছিল, সেটা আমাদের রিথিঙ্ক করতে হবে। কারণ সাবেক প্রধান বিচারপতি এখানে আসলে পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে জুডিশিয়ারির উপরে যাতে নিজেদের লোক নিয়োগ দেওয়া যায়, এরকম একটা পদ্ধতির দিকে অলওয়েজ তারা ইন্টারেস্টেড হয়। কাজে এখানে আমাদের একটা কমপ্লিটলি নতুন থট প্রসেস লাগবে। এটা নিয়ে আমাদের সামাজিক আলাপ আলোচনা তৈরি করতে হবে। এবং আমাদের ইলেকশন কমিশনকে রিকনস্ট্রাক্ট করতে হবে, যাতে ইলেকশন কমিশন পাওয়ারফুল হয় এবং একটা সৎ এবং গণতান্ত্রিক নির্বাচন দেওয়ার জন্য তারা কোয়ালিফাইড হয়। আমাদের আরও কয়েকটা কনস্টিটিউশনাল রিফরমেশনের ব্যাপারে চিন্তা করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট, যে একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। যে আমাদের এখন যে রুল, যে আপনি প্রাইম মিনিস্টার, তারপরও প্রাইম মিনিস্টার, তারপরও প্রাইম মিনিস্টার, আপনি দলের প্রধান অনেক দিন যাবত থাকতেছেন, এই পদ্ধতি আমাদের চেঞ্জ করতে হবে। যে কেউ যদি পরপর 2 টার্ম অথবা যে কোনো পরপর অথবা নন পরপর যদি 2 টার্ম তারা হচ্ছে ক্ষমতায় আসে, তারপর সে আর প্রাইম মিনিস্টার হতে পারবে না। আমাদের কনস্টিটিউশনের যে 70 অনুচ্ছেদ, আর্টিকেল 70, যে পার্লামেন্ট কোনো মেম্বার হচ্ছে দলের এগেনস্টে ভোট দিতে পারবে না, এটা আমাদের চেঞ্জ করতে হবে। সরকারের ফরমেশন অথবা সরকারের পতন, অনাস্থা এই জায়গাতে থাকুক এটা, যাতে করে ফ্লোর ক্রসিং না হয়। কিন্তু সরকারের অন্যান্য নীতি, অন্যান্য বিল, অন্যান্য আইন, এই জায়গাতে আমরা পার্লামেন্ট মেম্বারের ফ্রিডম দিতে পারি যে সে দলের এগেনস্টে গিয়ে ভোট দিতে পারবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে আমাদের ভারসাম্য দরকার, এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাও যেন এককভাবে না থাকে। পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য দরকার। প্রধানমন্ত্রীর বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, এগুলো যেন পার্লামেন্টে গিয়ে অ্যাপ্রুভড হয়ে আসতে হয়, সেই জায়গাতে আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম করতে হবে। কাজে আমরা যেই কনস্টিটিউশন দিয়ে এখন চলতেছি, এই কনস্টিটিউশনে যদি আমরা সিগনিফিক্যান্ট রিফর্ম না করি, তাহলে পরে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো না। দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের ইডিওলজিক্যাল রিফর্ম, যে আমাদের রাষ্ট্র যে সমস্ত আইডেন্টিটি এবং যে সমস্ত ফিলসফির মধ্যে দিয়ে চলতেছে, সেই জায়গায় আমাদের বড় ধরনের চিন্তা করতে হবে। দেখেন, এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হলো,
এই মুক্তিযুদ্ধের যেই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে আমাদের আইডিওলজি হিসাবে বলা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। কিন্তু মুক্তিযুদ্ধের পরে ৭২-এ যে কনস্টিটিউশন হলো, সেই কনস্টিটিউশনে আমাদের হচ্ছে আপনার জাতীয়তাবাদের সাথে হইলো সমাজতন্ত্র আসছে, সেকুলারিজম আসছে, গণতন্ত্র আসছে। তো এই যে ৭২-এর কনস্টিটিউশনে সোশ্যালিজম আসলো, ৭২-এর কনস্টিটিউশনে সেকুলারিজম আসলো, এটা তো আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রোক্লেমেশনের মধ্যে ছিল না, এবং এটা সংখ্যাগরিষ্ঠ জনগণের অ্যাপ্রুভাল নিয়েও করা হয় নাই। এটা কারা করছে? এটা হলো যারা আওয়ামী লীগের লিডারশিপে ছিল, যে সমস্ত বামপন্থী সেকুলার লোকেরা ছিল, যারা বসে কনস্টিটিউশন লিখছে, তারা নিজে নিজে এটা লিখে দিছে। তারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের অ্যাপ্রুভাল নিয়ে এটা ৭২-এর কনস্টিটিউশন লিখে নাই। এবং অধিকাংশ সময় আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে গ্রুপ অফ সেকুলার আছে যারা কথায় কথায় ৭২-এর সংবিধানের কথা বলে, যে ৭২-এর সংবিধান চেঞ্জ করা যাবে না, ৭২-এর সংবিধানে ফেরত যেতে হবে। তো ভাই ৭২-এর সংবিধানই তো এই দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন না। ১৯৭২ সালেই ৭২-এর সংবিধান এই দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন না। এখন আজকে ২০২৪ এসে যদি জনগণের ইচ্ছা চেঞ্জ হয়, তাহলে তার কনস্টিটিউশন চেঞ্জ করার রাইট থাকতে হবে। কিন্তু আপনি তো ৭২-এ জনগণের ইচ্ছাকে সম্মান করেন নাই। আজকে ৭২-এর কনস্টিটিউশন থেকে আমাদের বাইরে হয়ে যেতে হবে। ৭২-এর কনস্টিটিউশনে যেই আইডিয়াল তারা তৈরি করছে, এই আইডিয়াল এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের অ্যাপ্রুভাল দেওয়া হয় না, সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তা চেতনার রিফ্লেকশন না। এবং এখানে একটা বড় জিনিস, সেটা হচ্ছে সেকুলারিজমকে আপনি নানানভাবে ব্যাখ্যা করতে পারেন, তাই না? সেকুলারিজমের কিছু কিছু ফর্মেট থাকে যেগুলো রেসিস্ট, ইসলামোফোবিক, আবার কিছু কিছু ফর্মেট থাকে যেগুলো ইনক্লুসিভ, এবং এটাকে আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। ইন্টারেস্টিংলি, বাংলাদেশে যারা ৭২ সংবিধানের পক্ষে দাঁড়ায়, যারা বাংলাদেশে সারাক্ষণ এই চেতনার ব্যবসা করে, আপনি তাদেরকে দেখবেন যে তাদের যে সেকুলারিজমের ডেফিনেশন, এই ডেফিনেশন মূলত হলো যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কালচার, এটাকে তারা এক্সক্লুড, এটাকে পাবলিক স্ফিয়ারে আনতে দিবে না, এটাকে তারা পাকিস্তানি বইলা হচ্ছে ট্যাগ করবে, এটাকে তারা রাজাকারি বললে ট্যাগ করবে, এবং এর মধ্য দিয়ে এটাকে পাবলিক স্কেলে এক্সক্লুশন করবে। তো এই যে রেসিস্ট কালচার, এই যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে কালচারাল আইডেন্টিটি, তার রিফ্লেকশন এই দেশের সংবিধান এবং এই দেশের পাবলিক স্পিয়ারে ছিল না, এটাকে আমাদেরকে বদলাইতে হবে। আজকে আমাদেরকে এমন একটা জায়গায় যাইতে হবে যেখানে কনস্টিটিউশন সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার এবং কালচারের রিফ্লেকশন হবে। এবং এই যে ৭২-এর সংবিধান, এই রিফ্লেকশন হয় নাই, এটা তারা কিভাবে করছে? তারা খুব একটা আর্টিফিশিয়াল কনফ্লিক্ট তৈরি করছে এই দেশে। এই আর্টিফিশিয়াল কনফ্লিক্ট হলো যে বাঙালি এবং মুসলমান, এই দুইটা আইডেন্টিটি একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। যে খুব ভালো বাঙালি সে মুসলমান না, যে খুব ভালো মুসলমান সে বাঙালি হইতে পারে না। তা আমাদের এই ডাইকোটমি আজকে রিজেক্ট করতে হবে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি মুসলমান, তারা একই সাথে বাঙালি এবং তারা একই সাথে মুসলমান। দেখেন ১৯৪৭ সালে যখন এই উপমহাদেশ ভাগের প্রশ্ন আসছে, তখন এই দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক ছিল, এই দেশের বাঙালি মুসলমান মূলত কৃষক ছিল। তারা ভারতের সাথে যেতে চায় নাই, তারা সংখ্যাগরিষ্ঠ হিন্দুর সাথে ভারত রাষ্ট্রের মধ্যে যায় নাই, তারা আলাদা করে হচ্ছে তার মুসলিম আইডেন্টিটির কারণে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আসছে। এটা তো ঐতিহাসিক সত্য, সংখ্যাগরিষ্ঠ মানুষ পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল। কিন্তু আবার পাকিস্তান রাষ্ট্রের মধ্যে সে কমফোর্ট ফিল করে নাই। ১৯৭১ সালে সে বাঙালি আইডেন্টিটির মধ্যে দিয়ে সে বের হয়ে আসছে। তো আপনি যদি ৪৭ এবং ৭১ এই দুটাকে একসাথে আনেন, তাহলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তার একটা নিজস্ব আইডেন্টিটি ডেভেলপ করছে, সেটা হলো সে একই সাথে বাঙালি এবং সে একই সাথে মুসলমান। কাজে আজকে ২০২৪ সালে যে আইডেন্টিটিতে গিয়ে আমাদের দাঁড়াইতে হবে, সেটা হলো ৪৭ এবং ৭১, এই দুইটাকে একসাথে জোড়া দিতে হবে। আজকে ৭১ অস্বীকার করার প্রশ্ন নাই, তাই না? ২০২৪-এর মধ্যে কেউ ৭১-কে অস্বীকার করতেছে না। আমাদের জনগোষ্ঠীর যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটা মূলত তার ৪৭-এর ইতিহাস এবং ৭১-এর ইতিহাস, এই দুইটা একসাথে, যে আমি একই সাথে মুসলমান, আমি একই সাথে বাঙালি। এই আন্দোলনের সময় আপনি দেখেছেন যে আমাদের তরুণ প্রজন্ম, তারা হচ্ছে জাতীয় পতাকা নিয়ে গেছে, জাতীয় পতাকা হাতে তুলে মাথায় বেঁধে তারা আন্দোলন করতেছে। নামাজের সময় হচ্ছে সে জাতীয় পতাকাকে যায় নামাজ বানায় নামাজ পড়তেছে। সো দ্যাটস দ্য মোস্ট বিউটিফুল ডেফিনেশন অফ আওয়ার আইডেন্টিটি, যে আমরা একই সাথে আমাদের ভূখণ্ডকে ধারণ করি, আমাদের ইতিহাসকে ধারণ করি, ৪৭-কে ধারণ করি, ৭১-কে ধারণ করি, আমার বাঙালি আইডেন্টিটিকে ধারণ করি এবং আমার মুসলিম আইডেন্টিটিকে ধারণ করি, এবং এর মধ্য দিয়ে আমি বাঙালি মুসলমান হিসেবে এখানে দাঁড়াইতেছি। এবং যে ঐতিহাসিক পরিক্রমার মধ্য দিয়া আমরা আজকে বাঙালি মুসলমানের রাষ্ট্র হয়ে উঠছে বাংলাদেশ, এটাকে আমাদেরকে ধারণ করতে হবে এই ডাইকোটমি বাদ দিয়ে। এবং এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, দেখেন বাঙালি মুসলমানরা যখন ১৯৪৭ সালে প্রথম স্বাধীনতা লাভ করলো, তারা হচ্ছে এখানকার হিন্দু জমিদারদের যে অপারেশন, সেইখান থেকে তারা বের হয়ে আসতে চাইছে, এবং ব্রিটিশরা এসে এখানে যে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে এই অপ্রেসিভ হিন্দু জমিদার শ্রেণী তৈরি করছে। এখন বাঙালি মুসলমানের একসময় রাজনৈতিক সংগ্রাম এই হিন্দু জমিদারদের এগেনস্টে ছিল, কিন্তু আজকে যারা বাঙালি হিন্দু আছে, তারা কি হিন্দু জমিদার না? আজকে আমার ঘরের পাশে যে থাকে, যে আমার ক্লাসমেট, যে আমার বন্ধু, যার সাথে আমি বড় হয়েছি,
সে একই সাথে আমার বাংলাদেশের নাগরিক। আমি যতটুকু বাংলাদেশের নাগরিক, সে ততটুকু বাংলাদেশের নাগরিক, তাই না? আমার দাদা অথবা দাদার বাবা অথবা তার বাবা কি করছে, আমরা কেউ তার সাথে কানেক্টেড না। কাজে একসময় হিন্দু জমিদারদের এগেনস্টে আমাদের এখানকার মুসলমান বাঙালি জনগোষ্ঠী তাদের রাজনৈতিক সংগ্রাম করছে, তার মানে এই না যে বাঙালি হিন্দু আমার শত্রু। বরং আজকে আমাদের একটা নতুন বাংলাদেশি আইডেন্টিটি তৈরি করতে হবে পলিটিক্যালি, যে আমি সোশ্যালি বাঙালি মুসলমান, এটা আমার এথনিক এবং আমার রিলিজিয়াস আইডেন্টিটি, আমার মোরালিটি, ইসলাম আমার সোর্স অফ মোরালিটি। কিন্তু আমি যখন পলিটিক্যালি স্পিকিং, তখন আমাদেরকে একটা বাংলাদেশি আইডেন্টিটি তৈরি করতে হবে, যে বাংলাদেশি আইডেন্টিটির মধ্যে এখানে বাঙালি থাকবে, এখানে অবাঙালি থাকবে, এখানে বাঙালি মুসলমান থাকবে, এখানে বাঙালি হিন্দু থাকবে, এবং তাদের প্রত্যেকের সমান রাজনৈতিক অধিকার থাকবে। সে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসাবে তার যে রাজনৈতিক অধিকার, এটাকেও কম্প্রোমাইজ করতে পারবে না। এইখানে কোনো বিভাজন নাই। আমরা সবাই মিলে একটা বাংলাদেশি পলিটিক্যাল আইডেন্টিটি আমরা তৈরি করব, এবং সেই পলিটিক্যাল আইডেন্টিটি যখন আমি তৈরি করতেছি, তখন আমার বাঙালি আইডেন্টিটি আমার বাদ দিয়ে আসার দরকার নাই, আমার মুসলিম আইডেন্টিটি আমার বাদ দিয়ে আসার দরকার নাই, যিনি হিন্দু তার হিন্দু আইডেন্টিটি বাদ দিয়ে আসার দরকার নাই। সামাজিক পরিসরে আমাদের যার যার আইডেন্টিটি থাকবে, কিন্তু রাজনৈতিক পরিসরে আমরা সবাই নাগরিক হয়ে উঠব, এবং এই নাগরিকতার জায়গা থেকে আমরা আগামী দিনে বাংলাদেশ আমরা তৈরি করব। এখানে আমি ছোট্ট করে একটু বলে রাখি যে ইসলামিক পলিটিক্যাল জায়গা থেকে যদি আমরা দেখি, দেখেন ইসলামের একটা স্পষ্টভাবে আলাদা একটা রাজনৈতিক এজেন্ডা আছে, একটা এথিক্স আছে, একটা ভ্যালুজের প্রশ্ন আছে। কিন্তু এই ভ্যালুজ এবং আদর্শকে আমি যদি জনগণের কাছে নিয়ে যাইতে চাই, তাহলে তার কিছু প্রিকন্ডিশন আছে। তার প্রথম প্রিকন্ডিশন হলো আমার ফাংশনেবল ডেমোক্রেসি লাগবে। এখানে যদি এক্সকিউজ মি, এখানে যদি ডেমোক্রেসি না থাকে, এখানে যদি গণতন্ত্রই যদি কাজ না করে, তাহলে তো আমি কাজ শুরুই করতে পারবো না। আমার রিলিজিয়াস ফ্রিডম লাগবে। এই যে বাংলাদেশ এতটা দিন এখানে রইল, এখানে মাদ্রাসা ছাত্ররা পদে পদে হচ্ছে অনিয়মের শিকার হয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে দেওয়া হয় নাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হইতে দেওয়া হয় নাই। তো এই অনিয়ম যদি হয়, আমি যদি এখানে এক্সক্লুডেড থাকি, তাহলে তো আমার রাজনীতি করার শুরুটাই আমি শুরু করতে পারতেছি না। কাজে আমাদের এখানে রিলিজিয়াস ফ্রিডম লাগবে, আমাদের এখানে রিলিজিয়াস ইনক্লুসিভিটি লাগবে পাবলিক স্ফিয়ারে। দেখেন বাংলাদেশে পার্সোনাল স্ফিয়ারে, একেবারে ব্যক্তিগত স্ফিয়ারে মানুষের ধর্মচর্চারে খুব বেশি ইন্টারফেয়ার কখনো কেউ করে নাই। আওয়ামী লীগের ফ্যাসিস্টিজম কিছুটা করছে, যে আপনি ঘরের মধ্যে আছেন, আপনার ঘরের মধ্যে যে ইসলামী বইপত্র পাইলে আপনাকে জঙ্গি হিসাবে ট্যাগ দিয়ে নিয়ে আসছে, কিছু কিছু জায়গায় এটা করছে। কিন্তু ওভারঅল মোরাললেস আমাদের রিলিজিয়াস আইডেন্টিটি অ্যাকসেপ্টেবল ছিল। যেটা অ্যাকসেপ্টেবল ছিল না সেটা হলো পাবলিক স্ফিয়ার। আপনি যখন পাবলিক স্ফিয়ারে দাঁড়িয়ে আপনার ইসলামের কালচারাল রিপ্রেজেন্টেশন করছেন, আপনি তখন এটাকে বাংলাদেশে যারা ইসলামোফোবিক, রেসিস্ট, যারা সেকুলার ছিল, তারা এটাকে অলওয়েজ এক্সক্লুড করছে। এই কারণে আপনি দেখবেন যে আমাদের কবিতায়, সাহিত্যে, নাটকে, গল্পে আপনি মুসলিম রিপ্রেজেন্টেশন কম পাবেন। অধিকাংশ চরিত্রের মধ্যে আপনি পাবেন যে এটা মুসলিম রিপ্রেজেন্টেশনকে তারা নেগেটিভ দৃষ্টিতে দেখছে। তো এই জায়গাটাকে আমাদেরকে ভাঙতে হবে, এই জায়গায় আমাদের একটা রিলিজিয়াস ইনক্লুসিভিটি থাকতে হবে। তো আমার যদি ফাংশনেবল ডেমোক্রেসি থাকে, আমার যদি রিলিজিয়াস ফ্রিডম থাকে, আমার যদি রিলিজিয়াস ইনক্লুসিভিটি থাকে, তাহলে পরে আমি ইসলামের এজেন্ডাকে আমার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে নিয়ে যেতে পারবো, এবং তার মধ্য দিয়ে আমার পলিটিক্যাল এজেন্ডা সামনের দিকে যাবে। কাজে বাংলাদেশে যারা ইসলামিস্ট আছেন, তাদেরকে এখন খুব স্পষ্টভাবে চিন্তা করতে হবে যে আমার পলিটিক্যাল প্রায়োরিটি কি। আমার পলিটিক্যাল প্রায়োরিটি হলো ফাংশনাল ডেমোক্রেসি, আমার পলিটিক্যাল প্রায়োরিটি হলো আমার রিলিজিয়াস ফ্রিডম, আমার পলিটিক্যাল প্রায়োরিটি হলো এমন একটা রাজনৈতিক সিস্টেম, যে রাজনৈতিক সিস্টেমে রিলিজিয়াস ইনক্লুসিভিটি থাকবে পাবলিক স্পিয়ারে। এবং এই প্রিকন্ডিশন যদি থাকে, আমার নাগরিক অধিকার যদি থাকে, তাহলে আগামী দিনে আমি আরো ভালো করে আমার ধর্মচর্চা করতে পারবো, আগামী দিনে আরো ভালো করে আমার যে রিলিজিয়াস পলিটিক্যাল ইডিওলজি, সেটার উপর আমি কাজ করতে পারবো। দেখেন ইসলামের দুইটা মাকাসিদ খুব খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মানুষের ফ্রিডম, যে মানুষ আল্লাহকে মানবে কি মানবে না, এই স্বাধীনতা তার দেওয়া হয়েছে। এখন এই স্বাধীনতা থেকে সে ডিসাইড করতে পারবে যে আমি কি করব। ঘাড়ে ধইরা সবাই আল্লাহরে মানতে হইব, এটা তো আল্লাহ নিজেই করেন নাই। এই কাজ দিয়ে তো নবীকেও আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। কাজে এই মানুষের ফ্রিডমকে আমাদেরকে অনার করতে হবে। এবং সেকেন্ড হলো যে ইসলাম চায় যে আমরা সবাই পিসফুলি কোএক্সিস্ট করবো একজন আরেকজনের সাথে। আপনি যদি আমার ঘরে আগুন দিতে না আসেন, তাহলে আপনার লাগে আমার কোনো শত্রুতা নাই। আপনি যদি আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ না করেন, তাহলে আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। একটা ইনফাইনাইট শত্রুতা, এটা আমরা তৈরি করতে চাই না, এটা ইসলামের মধ্যে নাই। ইসলাম যেটা চায়, যেটা সবার সাথে হচ্ছে একটা পিসফুল কোএক্সিস্টেন্স। এবং এই গণতান্ত্রিক আমরা যদি একটা ফাংশনেবল ডেমোক্রেটিক স্টেট তৈরি করতে পারি, তাহলে আমরা অ্যাচিভ করতে পারবো। দেখেন এই মাকাসিদের পক্ষে আমি দুইটা উদাহরণ দিয়ে আমার আলোচনা আমি শেষ করি। সূরা বাকারা ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া আছে, যে আল্লাহ উনি যখন কাবা শরীফ ডেভেলপ করছেন, তখন আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ এই শহরে যারা আছে এদেরকে তুমি রিজিক দাও। এবং এই দোয়া উনি যখন করছে, তখন উনি বলছে যে আল্লাহ যারা ইমানদার তাদেরকে তুমি এটা দাও। এই শহরের যে নিরাপত্তা এবং রিজিক, এটা শুধুমাত্র ইমানদারদের জন্য উনি দোয়া করছেন। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়া কবুল করেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাই করছেন ক্বালা ওয়া মান কাফারা।
এবং যে সমস্ত লোকেরা কুফর করছে তাদের জন্য। এরপর আল্লাহ বলছেন যে দুনিয়াতে তাদের জন্য স্পেসিফিক টাইম আছে, তারা যখন আমার কাছে ফেরত আসবে দেন আই উইল মেক হিম অ্যাকাউন্টেবল। তো দেখেন আল্লাহর পলিসি কি, আল্লাহর সুন্নাহ কি? আল্লাহর সুন্নাহ হলো যে যখন রিজিকের প্রশ্ন আসতেছে, যখন নিরাপত্তার প্রশ্ন আসতেছে, তখন অমান কাফারা, এটা কুফরদের জন্য, যারা আল্লাহকে অস্বীকার করছে তাদের জন্য। এই ফ্রিডম ইসলামে গ্যারান্টেড। তাদেরকে ঘাট ধরে জোর করিয়া ইসলাম শেখানো আল্লাহ আমাদেরকে এই দায় দায়িত্ব দেন নাই। তাদের সম্মান এবং মর্যাদা এখানে প্রোটেক্টেড। কাজে এই যে স্বাধীনতা মানুষের, আল্লাহকে অস্বীকার করার স্বাধীনতা, এই স্বাধীনতা রেসপেক্টেড। কাজে আমরা যদি একটা ডেমোক্রেটিক কান্ট্রি করি যেখানে মানুষের নাগরিক অধিকার রেসপেক্টেড হবে, তাহলে এটা ইসলামের মাকাসিদের সাথে এটা কনফ্লিক্ট করে না, ইসলামের মাকাসিদের সাথে এটা মিলে। এবং সেকেন্ড দেখেন সূরা মুমতাহিনায় এখানে আল্লাহ খুব স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ ওই সমস্ত লোকের সাথে ভালো ব্যবহার করতে তোমাদেরকে নিষেধ করেন না যারা তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, যারা তোমাদের উপর অত্যাচার এবং নির্যাতন করে নাই। দেখেন এখানে ঈমান কোশ্চেন না, কারণ কথাই বলা হচ্ছে কাফেরদের ব্যাপারে, কিন্তু আল্লাহ কাফেরদের মধ্যে আলাদা করতেছেন। কাফেরদের মধ্যে যেই গ্রুপ তোমার নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করছে, যেই গ্রুপ ফ্যাসিস্ট হয়ে তোমার ঘর বাড়ি পোড়ায় দিচ্ছে, তোমার বাসা থেকে তোমার ধরে নিয়ে গুম করে ফেলছে, তাদের ব্যাপারে তোমার শত্রুতা ঠিক আছে। কিন্তু যে সমস্ত লোক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না, কিন্তু নাগরিক জায়গায়, রাজনীতির জায়গায়, সামাজিক জায়গায় সে তোমার উপর অত্যাচার করে না, নির্যাতন করে না, জুলুম করে না, সেই সমস্ত মানুষের সাথে একটা সম্মানজনক কোএক্সিস্টেন্স সোসাইটি তৈরি করা, একটা পলিটিক্যাল সিস্টেম তৈরি করা, এটা ইসলামের মাকাসিদের এগেনস্টে না, বরং আল্লাহ এইটাতেই চান। কাজে আমাদেরকে আজকে আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে ইসলামী রাজনীতির, এবং সেই প্রায়োরিটির শুরুটা হওয়া উচিত যে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে সবাই সম্মানের সাথে তার ধর্ম, তার ধর্মীয় স্বাধীনতা থাকবে, তার নাগরিক অধিকার থাকবে, তার বাক স্বাধীনতা থাকবে, মিউচুয়াল রেসপেক্ট থাকবে, এবং একজন আরেকজনের সাথে এই রেসপেক্টের সাথে মিলায় একটা সমাজ তৈরি করতে পারবে। এই ব্যাপারে আমাদের এই প্রায়োরিটিটা আমাদের খুব খুব ক্লিয়ার হইতে হবে যে এই সিচুয়েশনে আমাদের প্রায়োরিটি কি। তো আমরা এক্সপেক্ট করি ইনশাআল্লাহ আমরা যদি এই শর্ট টার্ম এবং লং টার্ম স্ট্রাকচারাল এবং কনস্টিটিউশনাল রিফর্মগুলো করতে পারি এবং একটা ভালো রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে পারবো। আমরা খুবই ক্রুশিয়াল একটা টাইমে আছি, ইটস দ্য বিগিনিং অফ দ্য নিউ ডন, যে সামনের দিনে আমরা যেটা চাই সেটা শুরু করার একটা সাধারণ জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা চাই একটা ইনক্লুসিভ বাংলাদেশ, আমরা চাই এখানে ইনসাফ থাকবে, এখানে কোনো মানুষ অন্যায় এবং অত্যাচার শিকার হবে না, আমরা একটা ফাংশনেবল ডেমোক্রেসি চাই, এবং এই তরুণ প্রজন্মকে যদি আমরা একটা মেরিটোক্রেসি এবং একটা ফাংশনেবল ডেমোক্রেসি দিতে পারি, তাহলে অত্যন্ত অল্পের মধ্যে আমরা ইনশাল্লাহ একটা ডেভেলপ কান্ট্রিতে পরিণত হব। এবং আমরা দক্ষিণ এশিয়ায় আমরা নেতৃত্ব দিতে চাই। আমরা এখানে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল এবং ভুটান সহ আমাদের যে সাউথ এশিয়ান কনস্টিটিউশন, ইভেন ইনক্লুডিং মায়ানমার, তাই না, আমরা এখানে এমন একটা পিসফুল জায়গা চাই যেখানে আমরা সবাই মিলে সামনের দিকে আগাইতে পারি, এবং সেই জায়গাটাতে বাংলাদেশ আগামী দিনে ইনশাল্লাহ নেতৃত্ব দিবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা জানি যে ভারতের যে পররাষ্ট্রনীতি, এই সরকারকে তারা যেভাবে সাপোর্ট করছে, ইটস শেমফুল। ভারতকে এই জায়গা থেকে ফেরত আসতে হবে, তাদেরকে প্রেশার দিয়ে জায়গা থেকে আমাদের ফেরত আনতে হবে। কিন্তু আমাদের ফাইনাল গোল ভারতের সাথে একটা ইনফাইনাইট কনফ্লিক্ট না। আমাদের ফাইনাল গোল হলো যে ভারত যদি সৎ প্রতিবেশিত আচরণ করে, তাহলে আমরা আগামী দিনে একটা পিসফুল সাউথ এশিয়া তৈরি করবো ইনশাল্লাহ। সো লেট স্টার্ট উইদিন বাংলাদেশ, যে আমাদের ভিতরে যে কনফ্লিক্টিং জায়গাগুলো আছে আমরা এগুলোকে সলভ করব, আমরা একটা ইনক্লুসিভ গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করব, আমরা একটা ডেভেলপমেন্টে পরিণত হব, এবং আমরা ইনশাল্লাহ এরপর সাউথ এশিয়ার যে ডেভেলপমেন্ট সেটাতে নেতৃত্ব দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তরুণ প্রজন্ম যারা একটা টেক্সট বুক ফ্যাসিস্ট গভর্নমেন্টকে ক্ষমতা থেকে নামায় ফেলছে, এটা ইনশাল্লাহ আগামী দিনের ইতিহাসে পড়ানো হবে, that how a group of young people, right, who are just less than 30 stood in the street and just make this government fallen. তো এই যে ইতিহাস আমরা তৈরি করছি, that use that youth with intellect, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই তারুণ্যে বরকত দেয়, এবং আগামী আমরা যেন বাংলাদেশকে একটা শক্তিশালী ডেভেলপড কান্ট্রিতে পরিণত করতে পারি, দক্ষিণ এশিয়া এবং মানবতার নেতৃত্ব দিতে পারি, উম্মার নেতৃত্ব দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই যোগ্যতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।